ইতিহাসের আগ্রহী শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে। আজ আমরা এমন একজনের কথা জানব যার জীবনটা যেন রূপকথার মতো। এক দুর্ধর্ষ সামরিক সেনাপতি থেকে তিনি কিভাবে একজন নিবেদিত প্রাণ আঞ্চলিক সাধকে পরিণত হলেন, সেই অসাধারণ রূপান্তরের গল্পই আজ আমরা তুলে ধরব। তো চলুন এই ঐতিহাসিক যাত্রায় সরাসরি প্রবেশ করা যাক। ১৩৬৯ থেকে ১৪৫৯, এই সময়রেখাটি অবিশ্বাস্য ৯০ বছর জুড়ে বিস্তৃত। এটি আসলে এমন এক জীবনের মাইলফলকগুলো আমাদের সামনে তুলে ধরছে, যা একদিকে যেমন সাম্রাজ্যের ক্ষমতার বিস্তার ঘটিয়েছে, অন্যদিকে তেমনই জাগিয়েছে গভীর আধ্যাত্মিক ভক্তি। আমাদের আজকের এই ঐতিহাসিক প্রামাণ্যচিত্রটি ৫টি সুনির্দিষ্ট ধাপে এগোবে। প্রথমে প্রারম্ভিক জীবন ও শিক্ষা, এরপর সামরিক উত্থান, তারপর দক্ষিণবঙ্গের প্রশাসক হিসেবে তার ভূমিকা, ধর্মপ্রচার ও ব্যক্তিগত জীবন, এবং সবশেষে জানব তার রেখে যাওয়া চমৎকার সব স্থাপত্যের উত্তরাধিকার সম্পর্কে। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, প্রারম্ভিক জীবন ও শিক্ষা, যার শেকড় পথিত আছে দিল্লিতে। সময়টা ১৩৬৯ খ্রিস্টাব্দ। দিল্লিতে এক সম্ভ্রান্ত তুর্কি বংশোদ্ভূত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আকবর খাঁ আর মা আম্বিয়া বিবি। বুঝতেই পারছেন, এমন একটি অভিজাত বংশ পরিচয়ের কারণে একেবারে ছোটবেলা থেকেই তিনি চমৎকার একটি শিক্ষাগত পরিবেশ এবং বেড়ে ওঠার দারুণ সুযোগ পেয়েছিলেন। সেই সময়কার দিল্লির বিখ্যাত আউলিয়া কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। শুধু তাই নয়, তিনি পবিত্র কুরআন, হাদিস, সুন্না এবং ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রে গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। একজন প্রখ্যাত সাধকের অধীনে পাওয়া এই কঠোর ধর্মীয় শিক্ষায় কিন্তু তার পরবর্তী জীবনের বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক ভিত্তিটা মজবুত করে দিয়েছিল। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় পর্ব, তার সামরিক উত্থান। এক কথায় বলতে গেলে এটি ছিল এক অভাবনীয় এবং দ্রুততর আরোহণ। ২৬, হ্যাঁ, সংখ্যাটি শুনে যে কারো অবাক লাগতে পারে। ১৩৮৯ খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং নিজের অসাধারণ দক্ষতা ও নেতৃত্বের গুণে খুব দ্রুতই প্রধান সেনাপতির পদে উন্নীত হন। ভাবুন তো, ১৩৯৪ খ্রিস্টাব্দে মাত্র ২৬ বা ২৭ বছর বয়সেই তাকে জৌনপুর প্রদেশের জাবিতান বা গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। এত অল্প বয়সে এমন একটি বিশাল দায়িত্ব পাওয়াটা সত্যিই বিস্ময়কর। আর এবার এই সংখ্যাটির দিকে তাকান, ২,৬০,০০০। এই বিশাল সংখ্যাটি আসলে তার সামরিক শক্তির বিশালতা আমাদের বুঝিয়ে দেয়। যখন তিনি বাংলা আক্রমণ করেন, তখন তার নেতৃত্বে ৬০,০০০ প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরও ২ লক্ষ সাধারণ সৈন্যের এক বিশাল সমাবেশ ঘটেছিল। এই বিপুল আর অপ্রতিরোধ্য আক্রমণের মুখে রাজা গণেশ একেবারে পিছু হটতে বাধ্য হন এবং দিনাজপুরের ভাতুরিয়াতে গিয়ে আশ্রয় নেন। শক্তির এই অবিশ্বাস্য প্রদর্শন সেই সময়কার পুরো আঞ্চলিক রাজনৈতিক দৃশ্যপটকেই একেবারে পাল্টে দিয়েছিল। এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা চলে আসছি তৃতীয় পর্বে। দক্ষিণবঙ্গের প্রশাসক হিসেবে সুন্দরবন এলাকার আমূল রূপান্তরের গল্প এবার আমরা জানব। ১৪১৮ খ্রিস্টাব্দের দিকে তিনি যশোরের বারবাজার এলাকায় এসে পৌঁছান। সেই সময়কার পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করুন। একদিকে সুন্দরবনের আশেপাশের পানের অযোগ্য চরম লবণাক্ত পানি, আর অন্যদিকে নতুন খনন করা দিঘির জীবনরক্ষাকারী মিঠা পানি। এখানে এসেই তিনি তার মনোযোগ সামরিক বিজয় থেকে পুরোপুরি সরিয়ে নেন। নজর দেন এই বৈরী পরিবেশে বসবাস করা স্থানীয় মানুষের জনকল্যাণের দিকে। আর এই জনকল্যাণের সবচেয়ে বড় প্রমাণ হল 360। হ্যাঁ, নিজের বিশাল সৈন্যবাহিনী এবং স্থানীয় সাধারণ মানুষদের সাথে নিয়ে তিনি প্রায় ৩৬০টি দিঘি খনন করেছিলেন। মিষ্টি পানির এই চমৎকার ব্যবস্থা পুরো অঞ্চলে আক্ষরিক অর্থেই নতুন প্রাণের সঞ্চার করেছিল। এটি শুধু একজন প্রশাসকের দূরদর্শিতায় নয়, বরং সাধারণ মানুষের প্রতি তার গভীর ভালোবাসারও বড় একটি প্রমাণ। আমাদের চতুর্থ পর্বটি বেশ কৌতূহলোদ্দীপক, ধর্মপ্রচার ও ব্যক্তিগত জীবন। এখানে আমরা ইতিহাস আর লোককথার এক দারুণ সংমিশ্রণ দেখতে পাব। প্রশাসনিক কাজের পাশাপাশি তিনি এই অঞ্চলে অত্যন্ত নিবিড়ভাবে ইসলাম প্রচার করতেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে স্থানীয় লোককথায় বেশ কিছু মজার তথ্য পাওয়া যায়। বলা হয়ে থাকে তার 2 স্ত্রী ছিলেন, সোনা বিবি এবং রূপা বিবি। এই রূপা বিবি ধর্মান্তরিত মুসলমান ছিলেন, যাকে বিবি বেগুনি নামেও ডাকা হতো। আর মজার ব্যাপার হল, এই অঞ্চলে তাদের দুজনের নাম অনুসারে সুপরিচিত 2টি মসজিদও রয়েছে, সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ। কিন্তু এখানে একটু থামতে হবে। ইতিহাসবিদ ও গবেষকরা একটি দারুণ যৌক্তিক পয়েন্ট তুলে ধরেছেন। তাদের মতে একজন কঠোর আরবি ও ফার্সি শিক্ষায় শিক্ষিত ইসলামী সাধকের স্ত্রীদের নাম সোনা বা রূপা হওয়াটা বেশ অযৌক্তিক।
অর্থাৎ এই নামগুলো সম্ভবত নিরেট ঐতিহাসিক তথ্যের চেয়ে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া লোককথার অংশই বেশি। আর ঠিক এই জায়গাতেই ইতিহাস অধ্যয়নের সমালোচনামূলক চিন্তার প্রয়োজনটা আমরা বুঝতে পারি। সব লোককথাই যে হুবহু ইতিহাস তা কিন্তু নয়। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে চলে এসেছি, পঞ্চম পর্ব, চিরস্থায়ী স্থাপত্যের উত্তরাধিকার এবং তার জীবনের শেষ বছরগুলো। জীবনের এই শেষ পর্যায়ে তার গল্পটি এসে পৌঁছায় খলিফাতাবাদে, যাকে আমরা আজ বাগেরহাট নামে চিনি। তিনি ৯০ বছরের এক সুদীর্ঘ জীবন লাভ করেছিলেন। ১৪৫৯ সালের ২৫শে অক্টোবর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি একেবারে অবিচলভাবে তার আধ্যাত্মিক সাধনা এবং জনকল্যাণমূলক কাজগুলো চালিয়ে গেছেন। তার বিদায়মেলাটাও ছিল অত্যন্ত মহিমান্বিত। তিনি তার নিজেরই তৈরি করা সেই অসাধারণ স্থাপত্য ৬০ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। একটু ভেবে দেখুন, নিজের সৃষ্টি করা এক মাস্টারপিসের ভেতর স্রষ্টার কাছে প্রার্থনারত অবস্থায় বিদায় নেওয়া। একজন দুর্ধর্ষ যোদ্ধা থেকে সাধকে পরিণত হওয়া মানুষের জন্য এর চেয়ে সুন্দর এবং কাব্যিক সমাপ্তি আর কি হতে পারে। এই আলোচনার একেবারে শেষে এসে একটি প্রশ্ন গভীরভাবে ভাবার সুযোগ করে দিচ্ছে। একটি উত্তরাধিকারকে আসলে কোনটি অমর করে তোলে? ক্ষমতা আর বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব, নাকি সাধারণ মানুষের জীবন বাঁচাতে খনন করা শত শত দিঘির সেই সুপেয় পানি? প্রশ্নটি সবার ভাবনার খোরাক হিসেবেই রইল। আশা করি বাংলার ইতিহাসের এই অসাধারণ অধ্যায়টি থেকে আজ নতুন অনেক কিছু জানা গেল।